আসসালামু আলাইকুম সবাইকে। ডিউ লাস্ট অফ বায়ো ক্র্যাশ কোর্সে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। সো আজকের এই পার্টটা হচ্ছে ষষ্ঠ পার্ট এবং এটা হচ্ছে এই কোর্সের শেষ ক্লাস। তো এই ক্লাসে আমরা মোট ৩টা অধ্যায় পড়ব। একটা হচ্ছে পঞ্চম অধ্যায় শ্বসন ও শ্বাসক্রিয়া, দেন জুওলজি বইয়ের সপ্তম অধ্যায় চলন ও অঙ্গ চালনা এবং ১১তম অধ্যায় জীবের বংশগতি ও বিবর্তন। সো প্রথম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে শ্বসন ও শ্বাসক্রিয়া এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু খুব অল্প টপিক আছে যেখান থেকে আসলে ঢাকা ভার্সিটিতে বিগত বছরের কোশ্চিন হয়েছে। দেখতেই পাচ্ছ এক পেজও না, হাফ পেজের মতো। এই অংশটুকু পড়লেই ঢাকা ভার্সিটির জন্য মোটামুটি হয়ে যায়, কারণ বিগত বছরে যতবার কোশ্চিন হয়েছে বিগত ১২-১৩ বছরে সব কিন্তু শুধুমাত্র এতটুকু থেকেই এসেছে। তা আমি শুধুমাত্র ইম্পর্ট্যান্ট টপিকগুলোই পড়াচ্ছি এবং বিগত বছরের কোশ্চিনের অ্যানালাইসিসটাই দেখাচ্ছি। তো শুধুমাত্র তুমি যে এতটুকু পড়ে থেমে থাকবা বিষয়টা এমন না, তোমার এক্সট্রা যা কিছু আছে সেগুলোও পড়বা, কিন্তু আমি যেটা দেখাচ্ছি এটা অবশ্যই লাইন বাই লাইন সব মনে রাখতে হবে, ঠিক আছে? একটা ওয়ার্ডও ভুল করে গেলে, মিস করে গেলে এখান থেকে কিন্তু প্রশ্ন হয়ে যেতে পারে। তো আমি প্রথমেই যে টপিকটা বলবো সেটা হচ্ছে ফুসফুস, যেখান থেকে ২ বছর প্রশ্ন হয়েছে। তো ফুসফুসের সংখ্যা তোমরা জানো ২টা, হালকা গোলাপি বর্ণে স্পঞ্জের মতো অঙ্গ। সো ফুসফুসের আবরণটার নাম হচ্ছে প্লিউরা। এটাই ঢাকা ভার্সিটির একটা কোশ্চেন এবং আমি এর আগে বহুবার বলেছি যে আবরণ থেকে প্রশ্ন হবে কিন্তু তুমি পড়বা না, তা হবে না, তা হবে না, ঠিক আছে? সো আবরণ, ফুসফুসের আবরণের নাম কি? প্লুরা। এই প্লুরা এটা আবার ২টা স্তর বিশিষ্ট। একটা হচ্ছে প্যারাইটাল, যেটা বাইরের দিকে থাকে, প্রাচীরে থাকে প্যারাইটাল, ভেতরে থাকে ভিসেরাল। ওকে, সো ফুসফুসের খণ্ড কয়টা? তাহলে ফুসফুস তো ২টা, একটা হচ্ছে ডান ফুসফুস আর একটা হচ্ছে বাম ফুসফুস। তো এই ডান ফুসফুসের খণ্ড বা লোব কয়টা? মনে রাখো, ডান ফুসফুসে একটু বেশি বেশি ৩টা, বাম ফুসফুসে একটু কম কম ২টা লোব, ঠিক আছে? তাহলে ডান ফুসফুসে যা কিছু আছে সবকিছু একটু বেশি বেশি, লোব কয়টা? 3টা, ঠিক আছে? আর বাম ফুসফুসে কয়টা? একটু কম, 2টা। দেন লোবিউলের কথা যদি বলি, এটাও ডান ফুসফুসে বেশি বেশি। সো লোবিউল বা সেগমেন্ট যেটাই বলি, তো সেগমেন্ট হচ্ছে 10টা আর এখানে হচ্ছে 8টি। সো এটা কিন্তু ডিউ এর একটা প্রশ্ন, আশা করি বুঝতে পেরেছ। দেন ওজন, যেহেতু এখানে 3টা লোব, এটা আকারেও একটু বড়, ওজনটাও বেশি, 625 অ্যান্ড এটা হচ্ছে 556, ঠিক আছে ভাই? তো মনে রাখো 556। দেন সারফেক্ট্যান্ট, এখান থেকে বিগত বছরে একবার প্রশ্ন হয়েছে, সেটা গত বছরই, এবং এই টপিকটা তোমার মাথায় রাখতে হবে। তো সারফেক্ট্যান্ট এই শব্দটার সাথে দেখো সারফেক্সেল কথাটা মিল আছে না? সো সারফেক্সেল এটা কি? এটা হচ্ছে একটা ডিটারজেন্ট। তো মনে রাখো সারফেক্ট্যান্ট এটাও কিন্তু একটা ডিটারজেন্ট সদৃশ পদার্থ, যেটা খরিত হয় অ্যালভিওলাসের প্রাচীরের সেপ্টাল কোষ বা টাইপ 2 কোষ, এই কোষটা থেকে। এবং এটি কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে সারফেক্ট্যান্ট কোথা থেকে খরিত হয়? অ্যালভিওলাসের প্রাচীরে। তো অ্যালভিওলাসের প্রাচীরে বা সেপ্টাল কোষ বা টাইপ 2 কোষ, যে কোনো একটা কিন্তু পরীক্ষায় যে কোনো একটা থেকে তোমাকে প্রশ্ন করতে পারে। এবং এটার এই কোষটার দৈর্ঘ্য পুরুত্ব কতটুকু? 0.1 মাইক্রোমিটার। এই কথাটা ভাইয়া মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা একটু আগে বললাম যে এটা ডিটারজেন্ট সদৃশ ফসফোলিপিড জাতীয় পদার্থ। ক্ষরণ শুরু হয় সর্বপ্রথম কত? 23 সপ্তাহ বয়সে। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যেহেতু 23 সপ্তাহ বয়সে ক্ষরণ শুরু হয়, দেখো এই সারফেক্ট্যান্ট যে পদার্থটা, আমরা শ্বাস নেওয়ার মাধ্যমে কি আমাদের দেহের ভেতরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু প্রবেশ করে, বিভিন্ন ধরনের ময়লা প্রবেশ করে। তো এই সারফেক্ট্যান্টের কাজ হচ্ছে এই ময়লাগুলোকে ধ্বংস করে ফেলা। তো 23 সপ্তাহ বয়স থেকে যেহেতু এই সারফেক্ট্যান্টটা ক্ষরণ শুরু হচ্ছে, এই কারণে 24 সপ্তাহ বয়সের আগে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী হিসেবে গণ্য করা হয় না। এই কারণে এই সময়কাল পর্যন্ত গর্ভপাতের অনুমতি দেয়া হয়, ঠিক আছে? অর্থাৎ অ্যাবর্শন যে করাই, সো এই অ্যাবর্শন করার অনুমতি 24 সপ্তাহের আগ পর্যন্ত। কেন 24 সপ্তাহের আগ পর্যন্ত? কারণ এই 23 সপ্তাহ বয়সেই সারফেক্টেন্টটা ক্ষরণ শুরু হয়, ঠিক আছে? এই কারণে অ্যাবর্শন করাইলে এর আগেই করাইতে হবে। আচ্ছা, দেন কাজ কি? কাজ হচ্ছে কিসের কাজ বলো তো? এই সারফেক্টেন্টের কাজ কি ভাইয়া? কাজ হচ্ছে পৃষ্ঠটান বা যেটাকে বলা হচ্ছে সারফেস টেনশন, সেটা হচ্ছে হ্রাস করে চুপসে যাওয়া থেকে রক্ষা করে। তাহলে এই যে অ্যালভিওলাসের যে প্রাচীর সেটা তো অনেক পাতলা, তাই না? তো যেহেতু পাতলা, এটা চুপসে যাইতে পারে। তো এখানে পৃষ্ঠটানটা হ্রাস করে এই সারফেক্ট্যান্ট এবং চুপসে যাতে না যায় সেটার দিকে লক্ষ্য রাখে। দেন গ্যাসীয় বিনিময় সহজ করে, অ্যালভিওলাসে আগত জীবাণু ধ্বংস করে। সিম্পল। তাহলে দেখো এতটুকু অংশই পইরো এইখান থেকে ভালো করে, বাকি অংশটাও একবার করে রিডিং দিবা। ওকে, তাহলে ভাইয়া আমরা
সামনের দিকে আগাই, আমরা চলে যাব একদম সপ্তম অধ্যায়ে। একদম সপ্তম অধ্যায়ে আমরা যাব। এই যে সপ্তম অধ্যায় চলন ও অঙ্গ চালনা। তো এইখানে কঙ্কাল তন্ত্র নিয়ে পড়তে হবে। তো কঙ্কাল তন্ত্র থেকে সবকিছু আসলে আমি উল্লেখ করেছি এইখানে, যদিও প্রশ্ন সব টপিক থেকে হয় না, তারপর আমি সবকিছু লিখে রেখেছি। আচ্ছা, তো কঙ্কাল তন্ত্র, মানুষের কঙ্কাল তন্ত্রে কয়টা অস্থি আছে? কঙ্কাল তো দুই ধরনের, তাই না? একটা হচ্ছে বহিঃকঙ্কাল আর একটা হচ্ছে অন্তঃকঙ্কাল। তো সেই বিষয়টা নিয়ে আলোচনা এখানে করি নাই। বহিঃকঙ্কাল মানে কি? আমাদের নখ, আমাদের দাঁত, আমাদের চুল, এগুলো হচ্ছে বহিঃকঙ্কাল। আর অন্তঃকঙ্কাল কি? এই যে হাড়, 206টা যে হাড়, সেটাকে বলা হচ্ছে অন্তঃকঙ্কাল। কিন্তু একটা কথা বলে দিই, সেটা হচ্ছে তোমার যখন জন্ম ছিল, জন্মের সময় কয়টা কঙ্কাল ছিল তোমার দেহে বলো তো? মাথায় রেখো, জন্মের সময় কয়টা কঙ্কাল ছিল? জন্মের সময় হচ্ছে 300টা কঙ্কাল, 300টি কঙ্কাল ছিল, ঠিক আছে? সেটা আস্তে আস্তে কমতে কমতে 206টা হাড়ে এসে পৌঁছেছে। আচ্ছা, এখন এই কঙ্কালতন্ত্র, এখানে 206টা হাড়, এই কঙ্কালতন্ত্রকে দুই ভাগে আমরা ভাগ করতে পারি। একটাকে আমি বলতেছি অক্ষীয় কঙ্কাল, অক্ষীয় কঙ্কালে 80টা হাড় থাকে, এবং আরেকটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল, যেখানে 126টা হাড় থাকে। তো আমাদের দেহের অক্ষ বরাবর যত কঙ্কাল আছে সেগুলো হচ্ছে অক্ষীয় কঙ্কাল, আর এই যে হাত পা, হ্যাঁ, অর্থাৎ উপাঙ্গ যেগুলা, সেগুলা থেকে যে কঙ্কালটা বের হয়েছে বা সেইখানে যে কঙ্কালগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। আচ্ছা, এখন এই অক্ষীয় কঙ্কালের মধ্যে, অক্ষীয় কঙ্কালের মধ্যে কি কি আছে দেখো? করটি, করটি মানে হচ্ছে আমাদের দেহের অক্ষ বরাবর কি আছে? যে পুরো মাথাটা আছে, তাহলে এটাকে আমি বলতেছি করটি। তাহলে করটির হাড় কয়টা? করটির হাড় হচ্ছে 29টা ছিল, কিন্তু সেটা, এটা 29টা কখন ছিল? 29টা ছিল এই যে জন্মের সময়, যখন 300টা বেশি হাড় ছিল সেই সময় ছিল 29টা। কিন্তু আস্তে আস্তে যখন পরিণত হয়ে গেছি আমরা, পরিণত হইতে হইতে তো 300টা থেকে 206টা হাড় হয়ে গেছে, তাই না? তো অপরিণত বয়সে এই হাড়ের সংখ্যা ছিল হচ্ছে, ও সরি সরি সরি, আচ্ছা যাই হোক, এখানে 22টা মনে রাখার দরকার নাই, এখানে 29টাই মনে রাখো, ঠিক আছে? কয়টা মনে রাখবে ভাইয়া? 29টাই মনে রাখো, ঠিক আছে? মেরুদণ্ডের হাড় সংখ্যা কয়টা? মেরুদণ্ডের হাড় সংখ্যা হচ্ছে 26টা, 26টা, ঠিক আছে? তবে এটা জন্মের সময় কয়টা ছিল? 33টা ছিল। তো এটা আপাতত বাদ দাও, এটা আপাতত বাদ দাও, মনে রাখো মেরুদণ্ডের হাড় কয়টা? মেরুদণ্ডের হাড় হচ্ছে 26টা। এন্ড বক্ষপিঞ্জরের হাড় কয়টা? বক্ষপিঞ্জরের হাড় হচ্ছে 25টা। তো এটা অন্য হিসাব, ওইটা এখন বললে বুঝবা না। যাই হোক, আপাতত এই প্রথম অক্ষরগুলো মনে রাখো, প্রথম সংখ্যাগুলো 29, 26, 25, এই মোট 80টা। তাহলে অক্ষীয় কঙ্কাল হচ্ছে, অক্ষীয় কঙ্কালের মধ্যে আছে করটি, মেরুদণ্ড এন্ড বক্ষপিঞ্জর, ঠিক আছে? বক্ষপিঞ্জর। আচ্ছা, এন্ড উপাঙ্গীয় কঙ্কাল 126টা, এর মধ্যে ঊর্ধ্বাঙ্গ আছে, নিম্নাঙ্গ আছে। সো ঊর্ধ্বাঙ্গে 64টা হাড় আছে, নিম্নাঙ্গে 62টা হাড় আছে, ঠিক আছে? সো ঊর্ধ্বাঙ্গ কোনটা? এই যে হাত বা বাহু। আর নিম্নাঙ্গ কোনটা? পা, ঠিক আছে ভাইয়া? সো এই ঊর্ধ্বাঙ্গে, ঊর্ধ্বাঙ্গে কি কি আছে দেখো? ঊর্ধ্বাঙ্গে আছে বক্ষীয় অস্থিচক্র, যেখানে হচ্ছে চারটা হাড় আছে, এবং বাহুতে আছে 60টি হাড়, এই মোট 64টা হাড়। আর নিম্নাঙ্গে কি আছে দেখো? শ্রোণী অস্থিচক্রের 2টা হাড় আছে, এছাড়াও ওই যে পায়ে, পায়ে কয়টা হাড় আছে? বাকি 60টা হাড় আছে, ঠিক আছে? সো শ্রোণী অস্থিচক্র এন্ড পা, পাতে কয়টা হাড় আছে? 60টা। তো এখান থেকে এগুলো না পড়লেও হচ্ছে, কারণ হচ্ছে আমরা এগুলো নিয়ে বিস্তারিত পড়বো, কোথায় 64টা, কোথায় 62টা, কিভাবে হচ্ছে হাড়গুলোর নাম কি, এগুলো এখনই পড়বো আমরা, ঠিক আছে ভাইয়া? তাহলে এইবার আসো, ও আচ্ছা, এই যে এখানে লেখা আছে, এটা পরের পেজে চলে গেছে, এই কারণে বুঝতে পারি না। পায়ে কয়টা হাড় আছে? 60টা হাড় আছে, ঠিক আছে? দেন এবার আসো আমরা ইন্ডিভিজুয়ালি পড়ি। করটির হাড় কয়টা? করটির হাড় হচ্ছে 29টা, রাইট? একটু আগে আমরা পড়েছি। করটির হাড় কয়টা? 29টা। সো এই করটির মধ্যে আবার আছে করটিকা, মুখমণ্ডল অস্থি, কর্ণাস্থি এন্ড হাইওয়েড। তাহলে এই যে করটি, করটি মানে কি বলতো? করটি মানে হচ্ছে আমাদের পুরা মাথা। করটি মানে কি? পুরো মাথা, এই কথাটা মাথায় রেখো, ঠিক আছে? করটি মানে কি ভাই? করটি মানে হচ্ছে আমাদের পুরা মাথাটা, এটাকে বলা হচ্ছে করটি, ঠিক আছে? সো করটি, এখানে হাড় কয়টা আছে? করটির হাড় হচ্ছে 29টা। এখন এই পুরা মাথার মধ্যে দেখো, আমাদের মাথার খুলি আছে, মুখমণ্ডলে কিছু অস্থি আছে, কানের ভেতরে কিছু অস্থি আছে, আবার এই যে এইখানে একটা অস্থি আছে, যেটাকে নাম, যেটাকে বলা হচ্ছে হাইওয়েড। তাহলে এই করটি মানে হচ্ছে পুরা মাথা, কিন্তু যখন আমি বলতেছি করটির মধ্যে আছে করটিকা, এই করটিকা মানে হচ্ছে মাথার খুলি, ঠিক আছে? এই করটিকা মানে কি? মাথার খুলি, মাথার
খুলি অর্থাৎ মাথার খুলির হার, মাথার খুলি। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তো এই করটিকার হার কয়টা? মনে রাখো করটিকার হার হচ্ছে 8টা। মোট হার কয়টা? 8টা। মুখমণ্ডলীয় অস্থি হার কয়টা? 14টা। কর্ণাস্থি মানে কানের অস্থি মোট হার হচ্ছে 6টা। এন্ড হাইওয়েড এখানে হাড়ের সংখ্যা কয়টা? একটা। তো করটিকা সম্পর্কে আরেকটা কথা মনে রাখো, আমাদের যে মাথার খুলির হাড়গুলা, এই হাড়গুলার একটা আরেকটার সাথে যুক্ত থাকে যে অস্থিসন্ধির মাধ্যমে, সেই অস্থিসন্ধিটার নাম হচ্ছে সূচার। সূচার অস্থিসন্ধির মাধ্যমে এই করটিকার হাড়গুলা যুক্ত থাকে। এবং হায়োইড যে অস্থিটা, সেটা শিশুদের ক্ষেত্রে তরুণাস্থি দ্বারা গঠিত, কিন্তু 40 বছর বয়স যখন হয় আমাদের, তখন সেটা অস্থি হয়ে যায়। ঠিক আছে, তাহলে শিশুদের তরুণাস্থি এবং 40 বছর, মানে আমারও কিন্তু অস্থি হয় নাই, তাহলে 40 বছর বয়সে এটা অস্থি হয়ে যায়। এবং লাস্ট ওয়ান, এটা দেখতে কেমন? এটা হচ্ছে ইউ বা ভি আকৃতির, এটা মাথায় রেখো। ঠিক আছে, ইউ আকৃতির হাইব্রিড অস্থি। আচ্ছা, এইবার আসো ভাইয়া, করটিকায় 6 ধরনের 8টা অস্থি বিদ্যমান। তাহলে এই যে করটিকায় মোট 8টা অস্থি বলছি, কিন্তু এই 8টা অস্থি এটা হচ্ছে 6 ধরনের 8টা অস্থি। তাহলে করটিকায় 6 ধরনের 8টা অস্থি বিদ্যমান। কয় ধরনের 8টা অস্থি? 6 ধরনের। তাহলে 6 ধরনের কি কি মনে রাখো? এফ ও এস পি ই টি, ফসফেট। তাহলে 6 ধরনের 8টা অস্থি কি কি মনে রাখো? 6 ধরনের অস্থি হচ্ছে ফসফেট। তো এই যে ফসফেট, এর মধ্যে এই যে টিআরপি অর্থাৎ ট্যাপা, এই ফসফেটের মধ্যে টিআরপি বা ট্যাপা, হ্যাঁ, বা টিপি, এটা থাকে 2টা করে। ঠিক আছে, তাহলে বাকি সবগুলো একটা করে, এই ট্যাপা থাকে 2টা করে। ঠিক আছে, তাহলে দেখো এই ফ্রন্টাল, এটা সংখ্যা কয়টা? একটা একটা একটা। কিন্তু এই যে এই পি, হ্যাঁ, পি 2টা এবং টি 2টা, তাহলে এই ট্যাপার সংখ্যা কয়টা? ট্যাপা হচ্ছে 2টা করে। তাহলে এই মোট 8 ধরনের, 6 ধরনের 8টা, হিসাব করে দেখো এখানে মোট কয়টা হার আছে? মোট 8টা হার আছে। ফ্রন্টাল কোনটা ভাইয়া? নামটা শুনে বুঝতে পারতেছো, ফ্রন্টাল। ফ্রন্ট মানে কি? সামনে। তাহলে আমাদের এই যে কপালে যে হাড়টা, সেটার নাম হচ্ছে ফ্রন্টাল। ঠিক আছে, এবং এটা হচ্ছে কপালের অস্থি বা ললাটের অস্থি। ফ্রন্ট মানে হচ্ছে সামনে, সো এটা হচ্ছে ললাট বা কপালের অস্থি। ক্লিয়ার? আচ্ছা, দেন একদম ফ্রন্টের পরেই একদম শেষে চলে যাও, এই যে অক্সিপিটাল। এইখানে যে হাড়টা, সেটা নাম হচ্ছে অক্সিপিটাল, এবং এইখানে একটা ছিদ্রপথ আছে, যে ছিদ্রপথের মাধ্যমে সুষুম্না কাণ্ড, যেটা আমাদের মস্তিষ্ক থেকে বের হয়ে মেরুদণ্ডে প্রবেশ করে। তার মানে কি, অক্সিপিটালে একটা ছিদ্র আছে এবং কোটি কোটি % গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই ছিদ্রটার নাম হচ্ছে মহাবিবর বা ফোরামেন ম্যাগনাম। ঠিক আছে, তো এখানে কি আছে? ফোরামেন ম্যাগনাম আছে অক্সিপিটালে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, দেন স্ফেনয়েড, এখানে পিটুইটারি গ্রন্থি থাকে, এটাও গুরুত্বপূর্ণ কথা। সো স্ফেনয়েডে কি আছে ভাইয়া? পিটুইটারি গ্রন্থি আছে। প্যারাইটাল, আমাদের চাঁদির অস্থির নাম হচ্ছে প্যারাইটাল। এথময়েডাল, টেম্পোরাল। তো টেম্পোরাল, টিম্পেনিক পর্দা, আমাদের কানের পর্দাটার নাম হচ্ছে টিম্পেনিক পর্দা। সো কানের উপরে যে পর্দা, যে হাড়টা, সেটার নাম হচ্ছে টেম্পোরাল। এটা একটু মাথায় রেখো। সো কর্ণমূল্য অস্থি, হ্যাঁ, বা কর্ণ অস্থি, আমাদের কর্ণের ওপরে। আচ্ছা, মূল্য কেন বলছে? যাই হোক, আমাদের কানের উপরে যে অস্থিটা, সেটা নাম হচ্ছে টেম্পোরাল। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে ভাইয়া, তাহলে এই যে দেখো, এটা টেম্পোরাল সম্পর্কে বা এই যে যতগুলো হাড় আছে সবগুলো সম্পর্কে এক্সট্রা কিছু ইনফরমেশন দেওয়া আছে। যেমন আমাদের কপালের যে অস্থি, সেটা দেখতে ঝিনুকের মতো কিছুটা। ঝিনুক কেমন থাকে? যে এরকম কিছুটা বাঁকানো থাকে খোলসগুলা, তাই না? সো ঝিনুকের মতো দেখতে। দেন অক্সিপিটাল, এটা হচ্ছে খোলসের মতো দেখতে। স্ফেনয়েড, এটা ডানার মতো দেখতে। মনে রাখো স্ফেন, হ্যাঁ, স্ফেন, স্ফেনয়েড। সো ডানায় করে স্পেনে যাব, এইভাবে আমি পড়তাম যে ডানায় করে স্পেনে যাব বা স্পেনে যাব। ঠিক আছে, সো ডানার মতো দেখতে কি? স্ফেনয়েড। আচ্ছা, চারকোনা প্লেটের মতো হচ্ছে এই যে টিআরপি। হ্যাঁ, টিআরপি, ট্যাপা হচ্ছে 2টা করে থাকে এবং টিআরপি এটা 4 কোণা। ঠিক আছে, 4 কোণা আর 4 অংশে বিভক্ত। টিআরপি এটা কি? 4 কোণা 4 অংশে বিভক্ত, এই কথাটাও মাথায় রেখো। এথময়েড, এটা হচ্ছে ছিদ্রালো। আচ্ছা, সো এর মধ্যে গুরুত্বপূর্ণ কিন্তু এই যে ঝিনুকের মতো, ডানার মতো, এই দুটা কথা একটু ভালো করে মাথায় রাখো। মুখমণ্ডলের 8 ধরনের 14টা অস্থি বিদ্যমান, এইখান থেকে কিন্তু প্রশ্ন হয়েছে। তো 8 ধরনের 14টা অস্থির নাম আমাদের জানতে হবে। আমি এভাবে পড়তাম এবং আমার মনে হয় যে অনেকেই এইভাবে পড়ে। মা মার জানালায়, যা মা মার জানালায় ভ্রমর পাই। মামার জানালায় ভ্রমর পাই। ঠিক আছে, সো মা মানে হচ্ছে ম্যাক্সিলা, মা মানে হচ্ছে ম্যান্ডিবল,
যা মান হচ্ছে জাইগোম্যাটিক, না মান হচ্ছে ন্যাসাল, ল মান হচ্ছে ল্যাক্রিমাল, ভো মান হচ্ছে ভোমার, পা মান হচ্ছে প্যালেটাইন এন্ড ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা। এই মোট 8 ধরনের, তবে হাড়ের সংখ্যা হচ্ছে 14টা। কিভাবে 14টা? দেখো সবগুলো হচ্ছে 2টা করে, কিন্তু এই যে ম্যান্ডিবল আমাদের এই হাড়টা, এই হাড়টা হচ্ছে আমাদের একমাত্র মুখমণ্ডলের একমাত্র নরনক্ষম হাড়। আমরা আর কোনো হাড় নাড়াইতে পারি না। মুখমণ্ডলের একমাত্র নরনক্ষম হাড় কোনটা? এইটা। এই হাড়টা নাড়াইতে পারি বলে আমরা খাইতে পারি, আমরা কথা বলতে পারি, হ্যাঁ, আদার্স যা কিছু করা দরকার সবকিছু এই হাড়টা নাড়াতে পারি বিধায় আমরা করতে পারি। ক্লিয়ার? সো এটাকে আমরা বলতে পারি যে এটা করটির একমাত্র নরনক্ষম হাড় বা করটির সবচেয়ে বড় হাড়। দেখো এই প্রশ্নটাই পরীক্ষায় এসেছিল, করটির সবচেয়ে বড় হাড় কোনটা? ম্যান্ডিবল। আচ্ছা, দেন মজবুত অস্থি এটা এন্ড ইউ বা ভি আকৃতির। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এখন দেখো সবগুলো হচ্ছে 2টা করে, তবে যে আমাদের এই ম্যান্ডিবল এ তো একাই 100, তাই না? সো এটা থাকে একটাই, এবং আমাদের 2 নাকের মাঝখানে একটা হাড় আছে। এটার সংখ্যা কয়টা? এটার সংখ্যা হচ্ছে একটা। তাহলে এই ভোমার এন্ড ম্যান্ডিবল এই দুটার সংখ্যা হচ্ছে একটা করে, বাকি সবগুলা 2টা করে। তাহলে হিসাব করে দেখো মোট 14টা হাড় পাবা তুমি এখান থেকে। দেন আসো কর্ণাস্থি। কর্ণাস্থির সংখ্যা কয়টা? এখান থেকে ঢাকা ভার্সিটিতে প্রশ্ন হয়েছে 23-24-এ। সো কর্ণাস্থির সংখ্যা হচ্ছে 6টা। 6টা কি কি মনে রাখো? MIS, মিস। তাহলে কর্ণাস্থি কয়টা? 6টা। সংখ্যাটা মনে রাখো, সিকোয়েন্সটা মনে রাখো। মিস, মিস মান হচ্ছে ম্যালিয়াস ইনকাস স্টেপিস, ম্যালিয়াস ইনকাস স্টেপিস। ঠিক আছে, সবগুলা 2টা করে, সবগুলা 2টা করে, 2টা করে, 2টা করে। সংখ্যা কয়টা করে? 2টা করে। তাহলে এই কানে 3টা, এই কানে 3টা, এই কানে 3টা মিস, মানে এই কানে মিস, এই কানে মিস। তাহলে মোট কয়টা হচ্ছে? 6টা। তাহলে এই হাড়গুলার নাম কি? কর্ণাস্থি হাড়গুলা। এইখানে কি কি হাড় আছে? ম্যালিয়াস আছে, ইনকাস আছে, স্টেপিস আছে। ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। তো এই 3টা হাড়ের মধ্যে স্টেপিস যেটা, সেটা মানবদেহের সবচেয়ে ছোট হাড়। এটি মানবদেহের সবচেয়ে ছোট হাড় এবং এটাই কিন্তু পরীক্ষায় এসেছে। দেখো ঢাকা ভার্সিটির কোশ্চিনগুলা খেয়াল করলে দেখবা যে বেশিরভাগ কোশ্চিন কিন্তু একদম সিম্পল ধরনের, খুবই সহজ সহজ কোশ্চিন। দেখো এই এতক্ষণ ধরে যে কোশ্চিনগুলো পড়লাম, সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোশ্চিন এবং সবচেয়ে সহজ কোশ্চিনগুলোই কিন্তু এখানে ঢাকা ভার্সিটিতে আসছে। এবং আরেকটা কথা মাথায় রাখো, তোমার ইম্পর্ট্যান্ট কোশ্চিন যেগুলো, সেগুলো কিন্তু কখনো কঠিন হয় না, সহজই হয়। ঠিক আছে, তোমাকে যদি বেশি পেঁচায় প্রশ্ন করা হয় যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না, সেই প্রশ্নগুলো অনেক বেশি কঠিন করে করা যায়। কিন্তু গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, সেগুলো কিন্তু নর্মালি সহজই হয়। যেমন হৃৎপিণ্ড সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে কি আছে বলতো? হৃৎপিণ্ড সম্পর্কে হৃৎপিণ্ডের আবরণ কোনটা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এটা কি কঠিন কোশ্চিন না? হৃৎপিণ্ড থেকে আমি যদি খুব বেশি পেঁচাইতে চাই, সেই সময়টাতে আমি কোশ্চিন কঠিন করতে পারবো। ঠিক আছে, বা যে কোনো টপিক থেকেই আমি যদি বেশি পেঁচাই, তাহলে কোশ্চিনটা কঠিন করতে পারবো, কিন্তু সেই কোশ্চিনটা খুব বেশি গুরুত্বপূর্ণ হবে না। কিন্তু ঢাকা ভার্সিটিতে অলওয়েজ স্ট্যান্ডার্ড কোশ্চিন দেয়, অলওয়েজ যে কোশ্চিনগুলো আমরা প্রত্যেকেই জানি, হ্যাঁ প্রত্যেকেই পড়ে আসছি, সেই কোশ্চিনগুলো দেয়, সহজ কোশ্চিনগুলো, বিশেষ করে বায়োলজিতে দেয় আর কি, স্ট্যান্ডার্ড কোশ্চিন দেয়। তো যারা হচ্ছে বায়োলজি নিয়ে একটু ধারণা রাখে, একটু জ্ঞান রাখে, একটু বোঝার চেষ্টা করে যে কোন টপিক থেকে বেশি বেশি প্রশ্ন হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু ইজিলি অ্যান্সার করতে পারবা বায়োলজিতে। ঠিক আছে, সো এই কথাটা মাথায় রেখো যে সবচেয়ে সহজ কোশ্চিনগুলো কিন্তু ঢাকা ভার্সিটিতে হয়। আচ্ছা, তাহলে মানবদেহের সবচেয়ে ছোট অস্থি কোনটা? স্টেপিস। এখন স্টেপ মানে কি দেখো তো? স্টেপ, হ্যাঁ, যেমন আমরা হচ্ছে পায়ের স্টেপ ফেলি না, ধাপ ফেলি, সো এটাই হচ্ছে স্টেপ। সো স্টেপ থেকে মনে রাখো, স্টেপ থেকে মনে রাখো, এটা দেখতে ঘোড়ার জিনের পাদানির মতো। ওই যে ঘোড়াতে পা রাখার মতো, পা রাখার একটা জায়গা আছে না ঘোড়ার, ওটাকে বলা হচ্ছে পাদানি। হ্যাঁ, ঘোড়াতে ওঠার সময় পা রাখার মতো একটা জায়গা আছে, যেখানে পা রেখে তুমি হচ্ছে উপরের দিকে উঠতে পারো। সো এই স্টেপি সারটা দেখতে ওই রকমই। তো স্টেপ, আমরা যে পায়ের স্টেপ ফেলি, সেখান থেকে মনে রাখো পাদানি, সেখান থেকে মনে রাখতে পারো পাদানি। ঠিক আছে, তাহলে স্টেপিস দেখতে ঘোড়ার চিনের পাদানির মতো। ইনকাস ন আছে নেহায়ের মতো, সো কামারের নেহায়ের মতো দেখতে কি? ইনকাস। অ্যান্ড হাতুড়ির মতো দেখতে মালিয়াস। ঠিক আছে, সো এই দুটা তো আমরা পড়লাম, বাকিটা হাতুড়ির মতো বাকি আছে, এটা কি? মালিয়াস। ঠিক আছে, তো কর্ণাস্থি এগুলো বহিকর্ণ থেকে অন্তকর্ণে শব্দ তরঙ্গ বহন করে। তাহলে শব্দ তরঙ্গ কোথায় থেকে কোথায় বহন করে? বহিকর্ণ থেকে অন্তকর্ণে শব্দ তরঙ্গ বহন করা হচ্ছে এই কর্ণাস্থিগুলার কাজ। এবং প্রতি কানে মোট 3টা করে কর্ণাস্থি থাকে। তাহলে মোট কর্ণাস্থি কয়টা? 6টা। 2 কানে 6টা থাকে।
আচ্ছা, তাহলে কর্ণাস্থি নিয়ে পড়লাম। এবার হচ্ছে মেরুদণ্ড বা শিরদাঁড়া বা স্পাইন বা স্পাইনাল কলাম বা নীল দ্বারা যে নামে ডাকি, এখান থেকে দুইবার প্রশ্ন হয়েছে 20-21 অ্যান্ড 14-15। ঠিক আছে, তাহলে 33টা অনিয়মিত কশেরুকায় অনিয়তাকার কশেরুকা দিয়ে গঠিত। তো 33টা কি ধরনের কশেরুকা? অনিয়তাকার কশেরুকা দ্বারা এটা গঠিত। কয়টা ভাইয়া? 33টা। তবে এই 33টা কশেরুকা এটা কিন্তু জন্মের সময় থাকে, ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে যখন একটা মানুষ পরিণত হয় সেই সময়টাতে কিন্তু এই সংখ্যাটা 33টা থাকে না, সেটা কিন্তু 26টাতে পরিণত হয়। ঠিক আছে, তো পুরুষের বেলায় এই কশেরুকার বা মেরুদণ্ডের দৈর্ঘ্য কত? মেরুদণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 70 সেন্টিমিটার, আর স্ত্রীর বেলায় এটা একটু কম, 60 সেন্টিমিটার। তাহলে দেখো, মেরুদণ্ড দুইটা ইনফরমেশন আমরা পাইলাম, পুরুষ এবং স্ত্রীর দৈর্ঘ্যটা পাইলাম মেরুদণ্ডের, এবং মেরুদণ্ড যে হাড় দ্বারা গঠিত, অনেকগুলো ছোট ছোট হাড় দ্বারা গঠিত, অনিয়তাকার হাড়, যে হাড়গুলোর নাম হচ্ছে কশেরুকা। ঠিক আছে, এখন কশেরুকার আবার নাম আছে। সো সার্ভাইকাল কশেরুকা, থোরাসিক কশেরুকা, লাম্বার কশেরুকা। হ্যাঁ, সো এখানে নাম আছে অনেকগুলা। আমি যেভাবে মনে রাখতাম, আমি এভাবে পড়তাম সার থোরাসিক লম্বা সকাল, স্যার থোরাসিক লম্বা সকাল, এভাবে পড়তাম জাস্ট। মানে এটার কোনো মিনিং নাই স্যার থোরাসিক লম্বা সকাল মানে কি, আমার মনে থাকতো আমি পড়তাম এইভাবে। ঠিক আছে, স্যার থোরাসিক লম্বা সকাল। সো স্যার মানে কি? স্যার মানে হচ্ছে সার্ভাইকাল কশেরুকা। সো সার্ভাইকাল কশেরুকা আমাদের গ্রীবাই থাকে, তাই এটাকে বলা হচ্ছে গ্রীবা দেশীয় কশেরুকা। দেন থোরাসিক কশেরুকা, গ্রীবার নিচে কি আছে? বক্ষ আছে, সো এটা হচ্ছে বক্ষ দেশীয় কশেরুকা। লম্বা থেকে লাম্বার, যেটা হচ্ছে আমাদের পেটে থাকে, কটি দেশীয় কশেরুকা বা নিতম্ব দেশীয় কশেরুকা বা উদর দেশীয় কশেরুকা। স্যাক্রাল, সো এটা হচ্ছে শ্রোণী দেশীয় কশেরুকা। সকাল, কালতে মনে রাখো কপকিজিয়াল বা পুচ্ছ দেশীয় কশেরুকা। তাহলে ইংলিশের পাশাপাশি বাংলাটাও মাথায় রাখতে হবে, কারণ তোমাকে সার্ভাইকাল কশেরুকা না বলে তোমাকে বলতে পারে গ্রীবা দেশীয় কশেরুকা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সংখ্যাটা মনে রাখো ভাইয়া, 7 12 5 5 4। সংখ্যাটা মনে রাখো, এবার মনে রাখো 7 12 5 5 4, 7 12 5 5 4, 7 12 5 5 4। ঠিক আছে, এবং আরেকটা সংখ্যা মনে রাখো, 7 12 5 1 1। 7 12 5 5 4, 7 12 5 1 1, 7 12 5 1 1, 7 12 5 1 1, 7 12 5 5 4, 7 12 5 1 1। তাহলে এটা কি আসলে ভাইয়া বলো তো, এটা কি বুঝাচ্ছি আমি? কশেরুকার সংখ্যা হচ্ছে 7 12 5 5 4। এটা অপরিণত বয়সে, এই সংখ্যাটা কোন বয়সে? অপরিণত বয়সে, অপরিণত বয়সে 7 12 5 5 4। কিন্তু এই যে 5 আর 4 শেষের যে দুইটা, এই দুটা পরিণত বয়সে 5টা হাড় একত্রিত হয়ে মাত্র একটা হাড়ে পরিণত হয়। এখানে 4টা হাড় একত্রিত হয়ে মোট একটা হাড়ে পরিণত হয়। বুঝতে পেরেছো? তাহলে এই যে শেষের 5 আর 4, এটা হচ্ছে 1 আর থেকে গেল। তাহলে যদি বলা হয় যে অপরিণত বয়সে কশেরুকার সংখ্যা কয়টা? 33টা। কিন্তু পরিণত বয়সে এখানে সবগুলো যোগ করে দেখো 26টা হবে। পরিণত বয়সে কয়টা হবে? 26টা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে 7 12 5 5 4, 7 12 5 1 1। আশা করি বুঝেছো। ঠিক আছে, দেন বক্ষপিঞ্জরের অস্থি নিয়ে আমরা একটু পড়াশোনা করি। আমাদের এই যে বক্ষপিঞ্জর, হ্যাঁ, এই বক্ষপিঞ্জরের কয়টা অস্থি আছে বলো তো? বক্ষপিঞ্জরে মোট 25টা অস্থি আছে। একদম কেন্দ্র বরাবর যে অস্থিটা, সেটার নাম হচ্ছে স্টারনাম। এবং এই যে এইখানে দুই পাশে মোট 12 জোড়া রিব থাকে বা পরশুকা থাকে। ঠিক আছে, সো রিবস বা পরশুকা, এবং মাঝখানে যেটা স্টারনাম বা বক্ষফলক বা উরোফলক যেটাই বলি। তাহলে এর সংখ্যা হচ্ছে একটা, এর সংখ্যা হচ্ছে 12 জোড়া, মোট 25টা হাড়। ঠিক আছে, তাহলে বক্ষপিঞ্জরের অস্থি কয়টা? 25টি। আচ্ছা, এখন এই যে পরশুকা নিয়ে আমরা একটু পড়াশোনা করি। পরশুকা সম্পর্কে একটু মাথায় রাখো, পরশুকা হচ্ছে মোট 12 জোড়া, একটু আগে দেখলাম। তাহলে এর মধ্যে আদর্শ পরশুকা এটি কি? 3 থেকে 9ম জোড়া, তৃতীয় থেকে 9ম জোড়া। যদি বলা হয় যে প্রকৃত বা আসল পরশুকা, প্রকৃতি না, প্রকৃত। আচ্ছা, এই আদর্শ পরশুকা এটা না পড়লে হবে, এই বাকিগুলো মনে রেখো। প্রকৃত পরশুকা বা আসল পরশুকা এটা হচ্ছে প্রথম 7 জোড়া। তাহলে নকল পরশুকা
বা অপ্রকৃত পরশুকা বা নকল পরশুকা, তাহলে আসল পরশুকা হচ্ছে প্রথম 7 জোড়া, নকল পরশুকা কি হবে, বাকি 5 জোড়া, সপ্তম থেকে 12 জোড়া, ঠিক আছে, অষ্টম থেকে 12তম জোড়া। দেন কোস্টাল আর্চ গঠন করে, কোস্টাল আর্চ গঠন করে কততম পরশুকা, অষ্টম, নবম অ্যান্ড 10ম জোড়া, ঠিক আছে। সো কোস্টাল আর্চ গঠন করে অষ্টম, নবম, 10ম পরশুকা। আচ্ছা, এখানে কোস্টাল, কোস্টা মানে কি, হ্যাঁ, কোস্টা মানে হচ্ছে এই যে পরশুকা, আর্চ মানে হচ্ছে বাঁক, আর্চ মানে কি ভাইয়া, আর্চ মানে হচ্ছে বাঁক। সো তোমাকে এখানে একটা ডামি থাকলে ভালো হতো, মানে আমি যদি হচ্ছে তোমাদেরকে একদম দেখে দেখে পড়াইতে পারতাম তাহলে ভালো হতো, চিত্রটা থাকলেও ভালো হতো। যাই হোক, দেখো সপ্তম কশুরুকা পর্যন্ত বলা হচ্ছে, সপ্তম জোড়া পর্যন্ত বলা হচ্ছে আসল পরশুকা, কিন্তু এর মধ্যে এরপরে অষ্টম, নবম, 10ম এই দুটা পরশুকার, এই দুটা পরশুকা সপ্তমের সাথে যুক্ত থাকে। কিভাবে যুক্ত থাকে, একটা তরুণ অস্থির মাধ্যমে আর্চ ক্রিয়েট করে যুক্ত থাকে, ঠিক আছে, কিসের মাধ্যমে, আর্চ ক্রিয়েট করে যুক্ত থাকে। তো এই আর্চটাকে বলা হচ্ছে কোস্টাল আর্চ। কি নামে ডাকা হচ্ছে ভাইয়া, কোস্টাল আর্চ। আশা করি বুঝতে পেরেছো। যাই হোক, ভাসমান পরশুকা, ভাসমান পরশুকা হচ্ছে 11তম এবং 12তম জোড়া, কারণ 11 এবং 12তম জোড়া এটা পেছনের দিকেই থেকে যায়, এটা সামনে আসতে পারে না, এটা পেছনে ভাসমান অবস্থায় থাকে, তাই এটা হচ্ছে ভাসমান পরশুকা। এরপরে দেখো আদর্শ পরশুকার অংশগুলা কি কি, মস্তক, গ্রীবা, টিউবারকল, দেহ, কোস্টাল কার্টিলেজ, এগুলা। প্রকৃত পরশুকার ওপরের থেকে নিচের দিকে বাড়ে এবং অপ্রকৃত পরশুকাগুলা ওপর থেকে নিচের দিকে আকারে কমে। তো এগুলো আপাতত মনে না রাখলেও হচ্ছে, সামনের দিকে আগাই। এই দুটো আবার কোটি কোটি % গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 2বার প্রশ্ন হয়েছে। সেটা হচ্ছে দেখো গ্রেনয়েড গহ্বর এবং গ্লেনয়েড গহ্বর, গ্লেনয়েড গহ্বর অ্যান্ড অ্যাসিটাবুলাম। সো এই দুটো হচ্ছে গহ্বর, বা এই দুটো হচ্ছে ছিদ্র। সো গ্লেনয়েড গহ্বর কি ভাইয়া, গ্লেনয়েড গহ্বর হচ্ছে বক্ষ অস্থিচক্রে স্ক্যাপুলায় অবস্থিত। স্ক্যাপুলা মানে কি, যে আমাদের পেছনের এই হাড়টা যেখানে হিউমেরাসের মস্তক আটকানো থাকে, তাহলে এই হাড়ে একটা গহ্বর আছে যেখানে আমাদের হিউমেরাসের মস্তকটা গিয়ে আটকানো থাকে, ঠিক আছে, এটার নাম হচ্ছে গ্লেনয়েড গহ্বর। এবং এই একটা প্রশ্ন 2বার আসছে ঢাবিতে। অ্যাসিটাবুলাম, এটাও একটা ছিদ্র বা গহ্বর, যেখানে শ্রোণী চক্রে হিপ বনে এই গহ্বরটা থাকে, যেখানে ফিমারের মস্তক আটকানো থাকে। তাহলে গ্লেনয়েড গহ্বরে হিউমেরাসের মস্তক আটকানো থাকে, আর অ্যাসিটাবুলামে ফিমারের মস্তক আটকানো থাকে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো ভাইয়া, এবার আসো আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে তরুণাস্থি। তরুণাস্থি থেকে যে প্রশ্নগুলো হয়েছে, দেখো তরুণাস্থির আবরণ, দেখছো, আবরণ মানেই প্রশ্ন হয়েছে, আবরণ মানেই প্রশ্ন হয়েছে। তো তরুণাস্থির আবরণ হচ্ছে পেরিকন্ডিয়াম, পেরিকন্ডিয়াম আবরণ দ্বারা এটা আবৃত, যেটা 17-18 সেশনে প্রশ্ন হয়েছে। দেন স্বচ্ছ, এই তরুণাস্থির প্রকার কয় ধরনের, 4 ধরনের, স্বচ্ছ বা হায়ালিন, পিত্তন্তুময়, পিত্তন্তুময় বা স্থিতিস্থাপক বা ইলাস্টিক, শ্বেততন্তুময় অ্যান্ড ক্যালসিফাইড বা চুনময়। এই 4 ধরনের তরুণাস্থি পাওয়া যায়। মেন বিষয়টা হচ্ছে উদাহরণগুলো মনে রাখতে হবে। দেখো, যেটা হচ্ছে ইলাস্টিক তরুণাস্থি বা স্থিতিস্থাপক তরুণাস্থি বা পিত্তন্তুময় তরুণাস্থি, এটা সম্পর্কে মনে রাখো ট্রিপলি। হ্যাঁ, ইলাস্টিক তরুণাস্থি 3টাই মনে রাখো, ইলাস্টিক তরুণাস্থি 3টাই। তো ইতে ইলাস্টিক, ইতে মনে রাখো এক্সটার্নাল ইয়ারে এটা পাওয়া যায়, বা বহিকর্ণ, এই যে দেখো এই যে আমাদের যে কান, এই অস্থিটা না হচ্ছে, এটা হচ্ছে ইলাস্টিক তরুণাস্থি। ইতে, পরের ইতে মনে রাখো এটা হচ্ছে ইউস্টিশিয়ান টিউব, পরের ইতে মনে রাখো এটা হচ্ছে এপিগ্লটিস। আচ্ছা, এছাড়াও কণ্ঠনালীর তরুণাস্থি বা ষড়যন্ত্রে এটা পাওয়া যায়, নাসিকার অগ্রভাগে এটা পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, দেন শ্বেততন্তুময়, একটা কথাই মনে রাখো, শ্বেত নামের মধ্যে কি আছে, তালিবর্ষ আছে। আমি যে কথাটা মনে রাখি, অন্তঃকশেরুকীয় চাকতি নামের মধ্যে কি আছে, তালিবর্ষ আছে। সো শ্বেততন্তুময়, অন্তঃকশেরুকীয় চাকতি, আশা করি বুঝেছো। দেন ক্যালসিফাইড বা চুনময়। সো ক্যালসিফাইড বা চুনময়, এই যে দেখো আমরা বড় বড় যে হাড়গুলা দেখি না, আমরা বড় বড় যে হাড়গুলা দেখি, এই বড় বড় হাড়গুলা, যেমন হিউমেরাস, ফিমারের এই মস্তকে দেখবা যে সাদা সাদা তরুণাস্থি থাকে, এই তরুণাস্থিগুলো হচ্ছে শ্বেততন্তুময় তরুণাস্থি। তাহলে হিউমেরাস ফিমারের মস্তকে থাকে এটা, ফিমারের মস্তকে এটা থাকে, ঠিক আছে।
বাকি যা কিছু আছে সবগুলা কোথায়? সবগুলো হচ্ছে সবগুলাতে কি তরুণাস্থি? সেটা কি হায়ালিন বা স্বচ্ছ? তাহলে এইখানে ৩টা পড়ছি। এই ৩টা বাদে যা আছে যত তরুণাস্থি সেগুলো কি স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি, তাই না? যেমন আমি যদি বলি পূর্ণাঙ্গ মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালী, নাক, পরশুকার প্রান্তভাগ, অস্থিসন্ধিস্থল, সকল মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণীয় কঙ্কাল, ব্যাঙ ও হাঙরের ভ্রূণ, পরিণত দেহ, এই জায়গাগুলোতে কি থাকে বলতো? হায়ালিন বা স্বচ্ছ তরুণাস্থি। আশা করি বুঝতে পেরেছ। তাহলে দেখো আমাদের সপ্তম অধ্যায় শেষ। আমরা এবার চলে যাব একদম 11তম অধ্যায়। আচ্ছা, এই 11তম অধ্যায় থেকে যদি আমি গুরুত্বপূর্ণ টপিক বলি, যেখান থেকে ঢাকা ভার্সিটিতে প্রশ্ন হয়, সেটা হচ্ছে মেন্ডেলের প্রথম এবং দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমগুলো। এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। তাহলে আসো আমরা শুরু করি, বিজ্ঞানীর নাম দ্বারা শুরু করব। সো প্রথম যে বিজ্ঞানী উইলিয়াম বেটসন সর্বপ্রথম জেনেটিক্স শব্দটার প্রবর্তন করেন। তো এই অধ্যায় থেকে বিজ্ঞানীর নামগুলো একটু গুরুত্বপূর্ণ, এখান থেকে বেশ কয়েকবার প্রশ্ন হয়েছে। দেন দেখো মেন্ডেল, গ্রেগর জোহান মেন্ডেল, ইয়োহান মেন্ডেল হয়ে যাই হোক, গ্রেগর জোহান মেন্ডেল। সো গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হচ্ছে বংশগতিবিদ্যা বা জিনতত্ত্বের জনক বা ফাদার অফ জেনেটিক্স। তিনি 34 প্রকার মটরশুঁটি গাছের 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে 7 বছর গবেষণা করেন। আচ্ছা, বিজ্ঞানের কোনো ইঁদুরের গায়ে লিথালজিনের উপস্থিতি লক্ষ্য করেন। দেন কার্ল স্টাইনার, এটা গুরুত্বপূর্ণ, 1901 সালে মানুষের রক্তের শ্রেণীবিন্যাস করেন, 1930 সালে নোবেল পান এবং 1940 সালে আরিস ফ্যাক্টর আবিষ্কার করেন। এমপেডোক্লিস, সো ওনাকে বলা হচ্ছে বিবর্তনের জনক, ঠিক আছে? এমপেডোক্লিস, ডয়ওকা হবে, ঠিক আছে? এমপেডোক্লিস, ঠিক আছে। তাহলে আসো আমরা পরের পেজে যাই। পরের পেজে কি বলা আছে? আরো বিজ্ঞানী আছে ল্যামার্ক। সো ল্যামার্ক হচ্ছে বায়োলজি শব্দের প্রবর্তক, বিজ্ঞানী ল্যামার্ক। তার বইয়ের নাম হচ্ছে ফিলোসফিক জুওলজি গ্রন্থ। দেন ল্যামার্কের যে মতবাদ, সেটাকে বলা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রাণী জগৎকে মেরুদণ্ডী অমেরুদণ্ডী এই দুইটা ভাগে ভাগ করছেন কে? বিজ্ঞানী ল্যামার্ক। চার্লস ডারউইন, এই ল্যামার্ক আর ডারউইন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো চার্লস ডারউইন, ওনার যে মতবাদ সেটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ, এবং তার যে বইটার নাম হচ্ছে অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। কত সালে এই বইটা উনি লিখেছেন? সেটা হচ্ছে 1859 সালে। আচ্ছা, এরপরে ডারউইনের যে মতবাদ, সেই মতবাদটাকে বলা হচ্ছে জীবন সংগ্রাম বা অস্তিত্বের জন্য সংগ্রাম, ঠিক আছে? প্রাকৃতিক নির্বাচন মতবাদ এবং অস্তিত্বের যে সংগ্রাম, সেটাও কিন্তু উনি প্রচলন করেছেন। এবং এই যে ডারউইনের যে জাহাজটা ছিল, যে জাহাজে উনি প্রায় 20 বছরের মতো ভ্রমণ করছে, সে জাহাজটার নাম হচ্ছে HMS বিগলস, ঠিক আছে? HMS বিগলস জাহাজ। আচ্ছা, ভাইজম্যানের যে তত্ত্ব, সেটাকে বলা হচ্ছে নব্য ডারউইনবাদ বা আধুনিক সংশ্লেষ মতবাদ। এবং এটাকে আরেকটা নামে ডাকা হচ্ছে, এটা হচ্ছে জার্মপ্লাজম সোমাটোপ্লাজম মতবাদ। হেকেলের যে মতবাদ, সেটার নাম হচ্ছে পুনরাবৃত্তি মতবাদ। সো কার কি মতবাদ সেটা তোমার একটু মাথায় রাখতে হবে। এবং হেকেল যে কথাটা বলছে যে ব্যক্তিজনই জাতিজনীর পুনরাবৃত্তি করে। ভিস, তাহলে পরিব্যক্তি, তাহলে পুনরাবৃত্তি হচ্ছে হেকেল, আর ভিস হচ্ছে পরিব্যক্তি। এই কথাটা ভাই মাথায় রেখো। এবং গুরুত্বপূর্ণ টপিক তো এটাই, সেটা হচ্ছে মেন্ডেলের সূত্রসমূহ। তো মেন্ডেলের সূত্র ব্যতিক্রমগুলো বেশি গুরুত্বপূর্ণ। সূত্রগুলোর নাম কি দেখো? প্রথম সূত্র, যেটাকে বলা হচ্ছে পৃথকীকরণ সূত্র বা জননকোষ শুদ্ধতার সূত্র বা মনোহাইব্রিড ক্রস। দ্বিতীয় সূত্র, এটার অপর নাম হচ্ছে স্বাধীনভাবে মিলনের সূত্র, ডাইহাইব্রিড ক্রস, ঠিক আছে? তো প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 3:1 এবং দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 9:3:3:1, ঠিক আছে? সো 3:1, 9:3:3:2। দেন আসো ভাইয়া মেন্ডেলের যে প্রথম এবং দ্বিতীয় সূত্রের যে ব্যতিক্রমগুলো আছে, সেগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে। দেখো কতবার? 1, 2, 3, 4, 5, 6, 7, বিগত 12 বছরে এই শুধুমাত্র এই টপিক থেকে 7 বার কোশ্চিন হয়েছে। চিন্তা করা যায়। তো দেখো মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম আমরা পড়ব। এগুলো হচ্ছে প্রথম সূত্রের
ব্যতিক্রম ব্যতিক্রম সো প্রথম সূত্রের ব্যতিক্রমগুলো কি কি ভাইয়া দেখো, অসম্পূর্ণ প্রকটতা, যার ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 1:2:1, যেটা দেখা যায় সন্ধ্যা মালতী ফুলে লাল ফুল আর সাদা ফুলের মধ্যে ক্রস ঘটাইলে গোলাপি ফুল হয়। সো ইন্টারমিডিয়েটে এগুলো খুব সুন্দর মতো তোমরা হচ্ছে ক্রস ঘটায় ঘটায় দেখেছো, এখন জাস্ট এই উদাহরণগুলো মনে রাখলেই হচ্ছে, ঠিক আছে, এবং ফিনোটাইপিক অনুপাতটা মনে রাখলেই হচ্ছে, তো খুব বেশি প্যারা হবে না। সমপ্রকটতা এবং অসম্পূর্ণ প্রকটতা দুইটাই কিন্তু পরীক্ষায় এসেছে, ঠিক আছে। সো এটাও এসেছে, ফিনোটাইপিক অনুপাত কত 1:2:1, এটারও 1:2:1, এবং এটা কোথায় ক্রস ঘটানো হবে সমপ্রকটতা, এখানে কালো আর সাদা বর্ণের আন্দালুসিয়ান মোরগ মুরগিতে ক্রস ঘটাইলে সাদা এবং কালো দুই বৈশিষ্ট্যই কিন্তু সেই মানে নতুন যে বাচ্চা মুরগি তার মধ্যে থাকবে, ঠিক আছে। দেন মারণ জিন বা লিথাল জিন বা ঘাতক জিন। সো এইখানে নামটা শুনেই বুঝতে পারতেছে এখানে একটা জীব মারা যাবে, মারণ জিন যেহেতু মারা যাবে, তাই না। তো এইখানে মনে রাখো মারণ জিন বা ঘাতক জিন বা লিথাল জিন, এখানে একটা জীব ভ্রূণ অবস্থাতেই মারা যায়, যেহেতু মারা যাচ্ছে একটা জীব কম থাকে এখানে, এগুলো ছিল 1:2:1, এখানে শুধুমাত্র 2:1, ঠিক আছে ভাইয়া। তাহলে এটা দেখা যায় হলুদি দূরে। লিথাল জিনের কারণে সৃষ্ট রোগগুলা কি কি, এই রোগগুলা থেকে বারবার প্রশ্ন হয়েছে, দেখো লিথাল জিনের কারণে সৃষ্ট রোগ হচ্ছে ব্রাকিওফ্যালাঞ্জি, ক্রিপার মুরগি, পা বিহীন বাছুর, হিমোফিলিয়া, জন্মগত ইকথিওসিস, থ্যালাসেমিয়া, ইনফ্যান্টাইল অ্যামারইডিওসি, ঠিক আছে। সো এই বিষয়টা আমি এভাবে মনে রাখি, এভাবে আমার সাথে পড়ো যে ব্রাকের ক্রিপাই ব্রাকের কি পাই হাজি থাইল্যান্ডে ইন ব্রাকের কৃপায় হাজি থাইল্যান্ডে ইন। সো ব্রাকের মানে কি, ব্রাকিওফ্যালাঞ্জি, ক্রি মানে হচ্ছে ক্রিপার মুরগি, পা মানে হচ্ছে পাবিহীন বাছুর, হ মানে হচ্ছে হিমোফিলিয়া, জ মানে হচ্ছে জন্মগত ইকথিওসিস, দেন থাইল্যান্ডি মানে হচ্ছে থ্যালাসেমিয়া, অ্যান্ড ইন মানে হচ্ছে ইনফ্যান্টাইল অ্যামারইডিওসি। আশা করি মনে থাকবে। এবং এইখান থেকে দেখো ঢাকা ইউনিভার্সিটিতে কয়বার কোশ্চিন হয়েছে শুধুমাত্র এই টপিক থেকে, তো তোমার যেটা সমস্যা হবে এগুলো হচ্ছে লিথাল জিনের কারণে সৃষ্ট রোগ। এই অধ্যায়ে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে হিমোফিলিয়া, সেটা হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, ঠিক আছে। সো লিথাল জিনের কারণে হচ্ছে এই কয়টা হয়, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার আমরা একটু পরে পড়বো। সো এই যে এখানে যে হিমোফিলিয়া, সেটা কিন্তু সেক্স লিঙ্ক ডিসঅর্ডার এবং লিথাল জিন দুইটার কারণেই হয়, এই কথাটা ভাইয়া মাথায় রাখো। দেন দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কি কি, পরিপূরক জিন বা কমপ্লিমেন্টারি জিন বা সহপ্রকটতা, এটা হচ্ছে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম একটা। দেন প্রকট এপিস্টাসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস, তাহলে পরিপূরক জিন বা কমপ্লিমেন্টারি জিন, আর এটা হচ্ছে প্রকট প্রচ্ছন্ন, দ্বৈত প্রচ্ছন্ন, ঠিক আছে। যখন প্রচ্ছন্ন হবে তখন দুইটা জিনই প্রচ্ছন্ন হতে হবে, এই কারণে দ্বৈত প্রচ্ছন্ন। তাহলে প্রকট জিনের ফিনোটাইপিক অনুপাত কত, 9:7, এটা কিন্তু পরীক্ষায় এসেছিল, ঠিক আছে। সো এই যে দেখো এই ফিনোটাইপিক অনুপাতগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং এই পরিপূরক জিনটা কোথায় দেখা যায়, এটা দেখা যায় হচ্ছে লাথিরুস ওডোরাটুস নামক মিষ্টি মটরে। সো সাদা ফুলের মধ্যে ক্রস ঘটাইলে বেগুনি ফুলযুক্ত মিষ্টি মটর তৈরি হবে। আচ্ছা, প্রকট এপিস্টাসিস, এখানে নামের মধ্যে আছে প্রকট মানে হচ্ছে একটু বেশি বেশি। সো এখানে ফিনোটাইপিক অনুপাতটা একটু বেশি, 13:3। সাদা লেগ হর্ন এবং ওয়াইন ডট, তাহলে সাদা ওয়াইন ডট অ্যান্ড লেগ হর্ন মোরগ মুরগিতে এটা দেখা যায়, ঠিক আছে, সাদা ওয়াইন ডট অ্যান্ড লেগ হর্ন। আর দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস, এটার ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 9:7, যেটা মুখ বধিরতা, ঠিক আছে। মুখ বধিরতা, এই দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের কারণেই মুখ বধিরতাটা হয়ে থাকে। ওকে, এটা একটু মাথায় রেখো। আরো কিছু আছে, যেমন পলিজেনিক ইনহেরিটেন্স বা ক্রমবর্ধিষ্ণু দ্বিত্ব জিন। তো এই ক্রমবর্ধিষ্ণু দ্বিত্ব জিন, এটার ফিনোটাইপিক অনুপাত কত, 1:4:6:4:1, ঠিক আছে, যেটা দেখা যায় গমে। এটা একটু মনে রাখো, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আসো সামনের দিকে যাই। এটা তো পলিজেনিক ইনহেরিটেন্স গেল। পলিজিন মানে কি, পলি মানে তো অনেক, জেনিক মানে হচ্ছে জিন। তো অনেকগুলা জিনের মাধ্যমে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। আচ্ছা, যেমন পলিজেনিক ইনহেরিটেন্সের কারণে কিন্তু গায়ের রং এটাও কিন্তু প্রকাশ পায়, শুধুমাত্র গম ভুট্টার দানার রং, হ্যাঁ, গায়ের রং, ঠিক আছে, এই জিনিসগুলা প্রকাশ পায়। আচ্ছা, এবার দেখো
24-25 সেশনে একটা প্রশ্ন এসেছে এই টপিকটা থেকে, সেটা হচ্ছে তোমাকে ক্রস ঘটানো শিখতে হবে, ঠিক আছে? ক্রস কিভাবে ঘটাবা এটা তোমার শিখতে হবে। এই ছকটা দেখে তুমি আসলে তেমন কিছু মাথায় রাখতে পারবা না বা মুখস্থ করলেও এটা হবে না, ঠিক আছে? তোমার যে কাজটা করতে হবে, তোমার আসলে ক্রস ঘটানোটা মানে কিভাবে ঘটাতে হয় সেটা শিখতে হবে। আমি একটু শিখাই দিই, দেখো। এখানে বিভিন্ন ধরনের কথা বলা আছে, যেমন বর্ণান্ধ বা হিমোফিলিয়া আক্রান্ত, দেন বাহক। আচ্ছা, এখানে ক্রস ঘটানো হয়েছে কিভাবে, থামো আমি একটু বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, এখানে তোমার হচ্ছে প্যারেন্টস মানে হচ্ছে পিতা মাতা। সো মাতা আর পিতার মধ্যে ক্রস ঘটানো হয়েছে। ধরে নাও মাতা হচ্ছে স্বাভাবিক আর পিতা হচ্ছে বর্ণান্ধ বা হিমোফিলিয়া, ঠিক আছে? তাইলে তাদের সন্তানরা কেমন হবে, কয়জন স্বাভাবিক হবে, কয়জন অস্বাভাবিক হবে, এই টাইপের একটা ছক। তো এটা মুখস্থ করার দরকার নাই, তুমি যদি বিষয়টা বোঝো এমনিতেই তুমি ক্রস ঘটায় তুমি দেখতে পারবা। যেমন তোমাকে যদি আমি বলি, এখানে কি বলা আছে দেখো, স্বাভাবিক মাতা হচ্ছে স্বাভাবিক আর পিতা কেমন, পিতা হচ্ছে বর্ণান্ধ, অর্থাৎ পিতার জিনোটাইপ কেমন হবে, XCY। মাতার জিনোটাইপ কেমন হবে, মাতার জিনোটাইপ হচ্ছে XX, যেহেতু মাতা হচ্ছে স্বাভাবিক এখানে শুধুমাত্র XX থাকবে। আশা করি বুঝতে পেরেছো। দেন এখান থেকে আমি যদি গ্যামিট তৈরি করি XCY, এটা হচ্ছে XX। তো এখান থেকে আরেকটা সূত্র মনে রাখো, 13, 14, 23, 24, 13, 14, 23, 24, তাহলে একের সাথে 3, একের সাথে 4, তাহলে 13, 14 গেল, ঠিক আছে? 1, 3, 1, 4, 2, 3, 2, 4। তাহলে এখানে কি হচ্ছে দেখো, XCX, XCX, XY, XY, রাইট? এই ক্রস ঘটানো তোমরা আগে থেকে আশা করি জানো। তো তারপর আমি একটু দেখাইলাম। তাহলে এখানে এই দুটো হচ্ছে কন্যা, এই দুটো হচ্ছে পুত্র, তাই তো? এই দুটো হচ্ছে কন্যা, এই দুটো হচ্ছে পুত্র। এখন যদি আমি বলি যে এই যে পুত্র দুইটা, তারা কি স্বাভাবিক হয়েছে না? সেখানে কি কোনো হিমোফিলিয়া আক্রান্ত জিন আছে? না। তার মানে কি পুত্র হচ্ছে 100%। আচ্ছা, এই চারজন মিলে যদি বলা হয় যে সন্তানদের কত পার্সেন্ট, সন্তানদের মধ্যে কত পার্সেন্ট পুত্র, 50% পুত্র, ঠিক আছে? এখন যদি আমি শুধুমাত্র পুত্রের কথা চিন্তা করি, এখানে পুত্র কয়টা আছে, 2 জন। তাহলে পুত্রের সবাই কি, সবাই স্বাভাবিক। তার মানে আমি বলতে পারি পুত্রদের মধ্যে 100% হচ্ছে স্বাভাবিক। তাহলে আমি কি বলতে পারি বলতো, 100% স্বাভাবিক, রাইট? আর এখানে কন্যা 2 জন, 2 জনই কিন্তু বাহক। তার মানে কি কন্যা হচ্ছে 100% বাহক। কন্যারা কি বলতো, 100% বাহক। ক্লিয়ার? তাহলে এখানে এই কথাটাই লেখা থাকবে অবশ্যই যে কন্যা হচ্ছে 100% বাহক আর পুত্র হচ্ছে 100% স্বাভাবিক। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, দেন আমি যদি আরেকটা ক্রস ঘটাই তোমাদেরকে বোঝানোর স্বার্থে, দেখো এখানে এখানে আমি যদি এই ক্রসটা ঘটাই যে মাতা হচ্ছে বাহক আর পিতা হচ্ছে বর্ণান্ধ, তাহলে মাতা বাহক, তার মানে কি তার জিনোটাইপটা কেমন হবে? জিনোটাইপটা হচ্ছে XCX এবং পিতা হচ্ছে বর্ণান্ধ, তার মানে কি XCY, রাইট? সো এখানে এটাকে আমি যদি ভাগ করি XCX, এটাকে যদি ভাগ করি XCY। আচ্ছা, তাইলে এখানে 1, 3, 1, 4, 2, 3, 2, 4। সো XCY, দেন XCX, XY। তাহলে এই চারটে সন্তানের মধ্যে পুত্র কোন দুইটা বলতো? পুত্র হচ্ছে কোন দুইটা বলতো? এই যে এইটা এবং এইটা, এই দুটো হচ্ছে পুত্র। আর এইটা এবং এইটা, এই দুটা কি, এই দুইজন হচ্ছে কন্যা, রাইট? সো এই পুত্র এবং কন্যাদের মধ্যে কে স্বাভাবিক কে অস্বাভাবিক একটু খেয়াল করে দেখো। এখানে এই যে কন্যাটা, সেই কন্যাটা কিন্তু বর্ণান্ধ। এই কন্যাটা হচ্ছে বর্ণান্ধ কন্যা। এখানে যে পুত্রটা,
সে কিন্তু বর্ণান্ধ পুত্র। সে কি বলতো? বর্ণান্ধ পুত্র। আচ্ছা, এই মেয়েটা কেমন? এই কন্যাটা কেমন? এই হচ্ছে বাহক, বাহক কন্যা, রাইট। এবং এই যে পুত্রটা, এটা স্বাভাবিক পুত্র, সম্পূর্ণ স্বাভাবিক, সম্পূর্ণ স্বাভাবিক পুত্র। আশা করি বুঝতে পেরেছো ভাইয়ারা। আচ্ছা, এখন যদি তুমি এখানে দেখো এই দুইটা হচ্ছে কন্যা, তাহলে কন্যাদের কত পার্সেন্ট বর্ণান্ধ? তাহলে দুইটা কন্যা মিলে 100%। তার মানে কি দুইটা কন্যার মধ্যে 50% বর্ণান্ধ, 50% বাহক, তাই না? তাহলে এখানে যদি তুমি দেখো যে বাহক আর বর্ণান্ধ যদি প্যারেন্টসের মধ্যে ক্রস ঘটানো হয়, তাহলে কন্যাদের 50% হচ্ছে বাহক, 50% হচ্ছে বর্ণান্ধ, নট 20%, 50% হচ্ছে বর্ণান্ধ। আশা করি বুঝলা। দেন পুত্রের দিকে যদি আসো, পুত্র কোন দুইজন? এই যে এইটা এবং এই দুইজন, এই দুইজন হচ্ছে পুত্র। তাহলে পুত্রদের মধ্যে স্বাভাবিক পুত্র হচ্ছে 50% এন্ড বর্ণান্ধ পুত্র কত পার্সেন্ট? 50%, কারণ দুইজন মিলে 100%। তাহলে 50% হচ্ছে বর্ণান্ধ, 50% হচ্ছে স্বাভাবিক। তাহলে এইভাবে ক্রস ঘটাতে নিশ্চয়ই পারবা। এইবার আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি, অনেকে হয়তো বা ভুলও করে ফেলতে পারো, আমি যদি তোমাকে বলি যে সন্তানদের কত পার্সেন্ট, প্রশ্নটা বোঝো, এভাবেও তোমাকে প্রশ্ন করতে পারে, বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে। প্রশ্নটা ইজি, কিন্তু তুমি বুঝতে ভুল করলে তোমার ভুল হবে। সন্তানদের কত পার্সেন্ট, কত পার্সেন্ট বর্ণান্ধ? সন্তানদের কত পার্সেন্ট বর্ণান্ধ? সো সন্তানদের মাথায় রেখো ভাইয়া, এখানে কত পার্সেন্ট বর্ণান্ধ হবে সেটা একটু বোঝানোর চেষ্টা করি তোমাদের। দেখো এখানে আমি কিন্তু পুত্র বা কন্যা এই টাইপের কোনো কিছু বলি নাই, সন্তানদের। তাহলে যেহেতু সন্তানদের বলছি, এই চারজনকেই তখন আমি ধরবো 100%। এখন এখান থেকে খুঁজে বের করো যে কতজন বর্ণান্ধ। তাহলে এই যে একজন বর্ণান্ধ, এই যে দুইজন বর্ণান্ধ, দুইজন বর্ণান্ধ, তার মানে কি সন্তানদের 50% বর্ণান্ধ, 50% বর্ণান্ধ, রাইট। ওকে, তাহলে চারজনকেই যখন আমি সন্তানদের বলতেছি, চারজনকেই আমি ধরতেছি 100%। তার মানে কি এ হচ্ছে 25, 25, 25, 25, 25, 25 করে আছে। তাহলে বর্ণান্ধ কত পার্সেন্ট? তাহলে এই যে 25, আরেকজন হচ্ছে 25, তার মানে কি 50%। যদি বলতাম কত পার্সেন্ট বর্ণান্ধ না বলে তোমাকে আমি বললাম যে কত পার্সেন্ট, কত পার্সেন্ট বাহক, বাহক, তাহলে সন্তানদের কত পার্সেন্ট বাহক? তাহলে বাহক তো শুধুমাত্র একজনই, তার মানে কি 25%, 25%। আশা করি বুঝেছো। এবার যদি তোমাকে একটা প্রশ্ন করি, এবার হয়তো বা অনেকে ঘাবড়ায় যাবা। এবার যদি তোমাকে বলি যে সন্তানদের কত পার্সেন্ট স্বাভাবিক, স্বাভাবিক, তার মানে কি সন্তানদের পুত্র এবং কন্যা দুইজনের মধ্যে কত পার্সেন্ট স্বাভাবিক? তাহলে এ তো বর্ণান্ধ, এ তো হবে না, এও তো হচ্ছে না। এখন তুমি দেখতেছো যে এটা হচ্ছে বাহক, তার মানে কি এটাও হচ্ছে না, তুমি ধরে নিচ্ছ স্বাভাবিক পুত্র হচ্ছে একটাই, তাহলে তুমি ধরে নিলা যে এটা হচ্ছে 25%। অ্যান্সার করে আসলা 25%, কিন্তু তোমার এই অ্যান্সারটা হবে না। কেন হবে না ভাইয়া? এর কারণ হচ্ছে, দেখো এই কন্যাজন যেটা, কন্যা সন্তান যেটা, সে তো বাহক, ঠিক আছে বুঝলাম, কিন্তু বাহকরাও তো স্বাভাবিকই হয়, তাই না? তারা জিন বহন করতেছে, কিন্তু এমন না যে সে হচ্ছে বর্ণান্ধ বা সে হচ্ছে হিমোফিলিয়া আক্রান্ত, বিষয়টা তো এমন না, তাই না? তো এই কারণে বাহক কন্যারাও কিন্তু আসলে স্বাভাবিক, তার মধ্যে বর্ণান্ধের জিন আছে কিন্তু তারা স্বাভাবিক, তারা স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন বা হিমোফিলিয়া আক্রান্ত না। তো এখানে অ্যান্সারটা 25% হবে না, 50% হবে। অর্থাৎ এই এই পুত্র সন্তানটাও স্বাভাবিক, এই কন্যা সন্তানটাও স্বাভাবিক। তাহলে তোমরা এইভাবে বাকি সবগুলো একটু ক্রস ঘটায় তোমরা একটু দেখার চেষ্টা করবা। যদি কোথাও আটকায় যাও, কোথাও ভুল করো, সেক্ষেত্রে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। তাহলে ঢাকা ভার্সিটিতে যে প্রশ্নটা এসেছিল যে বর্ণান্ধ বা হিমোফিলিয়া আক্রান্ত মাতা এর সাথে স্বাভাবিক পুরুষের ক্রস ঘটায় বলছে যে কন্যা কত পার্সেন্ট বাহক বা এই টাইপের কোন একটা প্রশ্ন ছিল। আচ্ছা, এবার আসো এবিও ব্লাড গ্রুপ। এখান থেকে অনেকবার প্রশ্ন হয়েছে, 13, 14, 15, 16, 23, 24। তো এখান থেকে যে বিষয়গুলো জানতে হবে, দেখো সর্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডনরকে ও নেগেটিভ, এবং সর্বজনীন গ্রহীতা এবি পজিটিভ। এটাই ঢাকা ভার্সিটির প্রশ্ন, সর্বজনীন দাতাকে। আচ্ছা, দেন ব্লাড গ্রুপের নাম এ বি এ বি অ্যান্ড ও, এ বি এ বি অ্যান্ড ও। তো এখান থেকে এই কোথায় কোন অ্যান্টিজেন আছে, কোথায় কোন অ্যান্টিবডি আছে, এই প্রশ্নটা আসে। সো অ্যান্টিজেন, এ ব্লাড গ্রুপে অ্যান্টিজেন হচ্ছে এ, তাহলে অ্যান্টিবডি হচ্ছে
বি, এখানে ভুল হয়েছে। বি ব্লাড গ্রুপে অ্যান্টিজেন হচ্ছে বি ব্লাড গ্রুপে অ্যান্টিজেন হচ্ছে বি, তাহলে অ্যান্টিবডি কি? এ। ঠিক আছে, ব্লাড গ্রুপ এ বি, এখানে অ্যান্টিজেনটা কি? অ্যান্টিজেন হচ্ছে এ বি দুইটাই। ঠিক আছে, কিন্তু অ্যান্টিবডি এ বি কোনোটাই নাই, তাহলে এখানে এ বি দুটাই আছে, তার মানে কি এখানে এ বি কোনোটাই নাই। ব্লাড গ্রুপ ও, এখানে ও কথাটার অর্থ মনে রাখো, ও হচ্ছে একটা জার্মান শব্দ যেটা হচ্ছে ওহনি, এটা জার্মান শব্দ ওহনি থেকে এই ও শব্দটা আসছে। তো ওহনি কথাটার অর্থ হচ্ছে উইদাউট, অর্থাৎ এখানে কোনো এ বি কোনো অ্যান্টিজেন নাই। ঠিক আছে, অর্থাৎ উইদাউট এ অ্যান্ড বি, তাহলে ও ব্লাড গ্রুপে কোনো ধরনের অ্যান্টিজেন নাই। তবে অ্যান্টিবডি আছে, এ এবং বি দুইটা অ্যান্টিবডি আছে, তাহলে এখানে কোনোটাই নাই, অ্যান্টিবডি দুইটাই আছে। এখানে এ বি দুইটাই অ্যান্টিজেন আছে, কিন্তু কোনো ধরনের অ্যান্টিবডি নাই, এই কথাটা মাথায় রেখো। কে কাকে রক্ত দিতে পারবে, কে কার কাছ থেকে রক্ত নিতে পারবে, ছোট্ট করে আমি একটু বুঝাই দিই, তোমরা হচ্ছে পরবর্তীতে এটা একটু প্র্যাকটিস করো। ঠিক আছে, ধরে নাও আমি বললাম বি পজিটিভ, ছোট্ট একটা বিষয় বুঝাই, আমি তোমাকে বললাম যে বি পজিটিভ। বি পজিটিভ বলতে তুমি কি বুঝতেছো, এখানে কোন কোন অ্যান্টিজেন আছে এটা তোমার একটু বের করা শিখতে হবে। মনে রাখো বি পজিটিভ মানে এখানে তো বি অ্যান্টিজেন আছে, তুমি এই নামটা দেখে বুঝতে পারতেছো যে বি অ্যান্টিজেনটা আছে। এখন যেহেতু পজিটিভ, তার মানে কি এখানে আরো একটা অ্যান্টিজেন আছে, অ্যান্টিজেনটার নাম হচ্ছে আরএইচ। পজিটিভ থাকলে আরএইচ নামে একটা অ্যান্টিজেন থাকে। আমি যদি বলি এ বি পজিটিভ, তাহলে এবার বলো তো কোন কোন অ্যান্টিজেন এখানে আছে। এখানে এ অ্যান্টিজেনটা আছে, এ অ্যান্টিজেনটা আছে, বি অ্যান্টিজেনটাও আছে, এবং পজিটিভ আছে, তার মানে কি এখানে আরএইচটাও আছে। তাহলে এই তিনটে অ্যান্টিজেন আছে। আমি যদি বলতাম ভাইয়া এবি নেগেটিভ, এবি নেগেটিভ, এখানে কোন কোন অ্যান্টিজেন আছে, তো এখানে এ তো আছে, বিও আছে, কিন্তু আরএইচটা নাই। কেন আরএইচ নাই? কারণ এটা তো পজিটিভ না, এটা হচ্ছে নেগেটিভ। বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক তেমনি আমি যদি বলি ও নেগেটিভ, এখানে আসলে কিছুই নাই, আরএইচটাও নাই, ও মানে তো উইদাউট এ অ্যান্ড বি। ঠিক আছে, সো এখানে কোনো ধরনের অ্যান্টিজেনই নাই, মানে এ আর বি নাই, এ আর বি, এ বি আর এইচ, এই তিনটা অ্যান্টিজেন নাই, এই কথাটা মাথায় রাখো। আমি যদি বলতাম শুধুমাত্র ও পজিটিভ, তাহলে এখানে তো এ অ্যান্ড বি তো নাই, কিন্তু শুধুমাত্র আর এইচটা আছে, যেহেতু পজিটিভ। কোন অ্যান্টিজেনটা আছে? আর এইচ অ্যান্টিজেন আছে। আশা করি বুঝতে পেরেছো এখন, আশা করি তোমরা পারবা। তাহলে আমি যদি তোমাকে এই টাইপের প্রশ্ন করি কখনো, যে বি পজিটিভ রক্তধারী একটা মানুষ, সে কি এ বি পজিটিভ রক্তধারী একটা মানুষকে রক্ত দিতে পারবে কিনা, পারবে কি পারবে না, এই প্রশ্নটা যদি তোমাকে করি, দেখো তাহলে তোমার বুঝতে হবে বি পজিটিভ। বি পজিটিভ মানে এখানে কি কি অ্যান্টিজেন আছে? বি অ্যান্টিজেন আছে, আর এইচ আছে। সে রক্ত দিতে চায় কাকে? এ বি পজিটিভকে। তাহলে এখানে এ বি দুইটা অ্যান্টিজেন আছে, সাথে আর এইচটাও আছে, রাইট? তাহলে বি পজিটিভ মানে হচ্ছে এখানে বি আর এইচ, এবং বি পজিটিভ কাকে রক্ত দিতে চাই? এ বি আর এইচ একে রক্ত দিতে চাই। তো ধরে নাও এটা হচ্ছে একটা ক্লাসরুম, এটা হচ্ছে একটা ক্লাসরুম, ক্লাসরুমের সদস্য হচ্ছে এ বি অ্যান্ড আর এইচ। তো আমি ক্লাসরুমের শিক্ষক, আমি এখানে দাঁড়ায় থাকবো। এই ক্লাসরুমের যারা সদস্য, তারা যদি ক্লাসরুমে প্রবেশ করতে চায়, আমি তো তাদেরকে প্রবেশ করতে দিব, কিন্তু এই ক্লাসরুমের সদস্য না এমন কাউকে তো অবশ্যই আমি রুমে প্রবেশ করতে দিব না। তো যেহেতু এখানে বি এই ক্লাসরুমের সদস্য, তার মানে কি এই বি কে আমি অবশ্যই প্রবেশ করতে দিব। আর এইচ এই ক্লাসরুমের সদস্য, তার মানে কি আর এইচ কেও আমি প্রবেশ করতে দিলাম। তাহলে এইভাবে যদি এখানে আর কোনো ধরনের অ্যান্টিজেন মানে অবশিষ্ট না থাকে, সেই ক্ষেত্রে আমি বুঝবো যে বি পজিটিভ এ বি পজিটিভকে রক্ত দিতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তার মানে কি বি পজিটিভ এ বি পজিটিভকে রক্ত দিতে পারবে। তাহলে বিষয়টাকে আমি যদি জাস্ট ঘুরে বলতাম যে এ বি পজিটিভ সে কি বি পজিটিভকে রক্ত দিতে পারবে, তাহলে একটু করে দেখি বিষয়টা। তাহলে এ বি পজিটিভ মানে কি এখানে এ আছে, বি আছে, আর এইচ আছে। সে কাকে রক্ত দিতে চায়? বি পজিটিভকে রক্ত দিতে চায়। তার মানে কি বি পজিটিভ মানে কি সেখানে বি আছে, আর এইচ আছে, রাইট? তাহলে ভাইয়া এখানে ক্লাসরুমের সদস্যকে বি আর এইচ, তো আমি এখানে দাঁড়ায় আছি। এখন এখানে আর এইচ যেহেতু ক্লাসরুমের সদস্য, আর এইচটা সহজে ঢুকে যাইতে পারবে। বি যেহেতু ক্লাসের সদস্য, বিটাও ইজিলি প্রবেশ করতে পারবে। কিন্তু এ কি এই ক্লাসরুমের সদস্য না,
তার মানে কি এখানে একটা বাকি আছে এখনো, তার মানে কি এবি পজিটিভ বি পজিটিভকে রক্ত দিতে পারবে না, সিম্পল। তাহলে এইভাবে তুমি হচ্ছে বাকিগুলা করে দেখবা বা কে কাকে রক্ত দিতে পারতেছে, কে কাকে রক্ত দিতে পারতেছে না, ঠিক আছে। দেন মানুষের ক্রোমোজোম কত জোড়া? 23 জোড়া, অটোজোম 22 জোড়া, ঠিক আছে। হেটারোজোম বা সেক্স ক্রোমোজোম কত জোড়া? সেক্স ক্রোমোজোম হচ্ছে 1 জোড়া। আচ্ছা, এই যে এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন আসছিল, কত জোড়া অটোজোম? 22 জোড়া, সরি হ্যাঁ 22 জোড়া বা 44টা। আচ্ছা, নারীকে হেটারোগ্যামেটিক সেক্স এবং পুরুষকে হেটারো হোমোগ্যামেটিক সেক্স, হ্যাঁ হোমো মানে হচ্ছে একই, তাহলে একই রকম দেখতে এক্স এক্স, আর হেটারো মানে হচ্ছে আলাদা এক্স ওয়াই, তাহলে পুরুষ হচ্ছে হেটারোগ্যামেটিক সেক্স। পুরুষের কয়েকটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ঢাকা ভার্সিটিতে একবার আসে, কিন্তু অন্যান্য ভার্সিটিতে বহুবার প্রশ্ন হয়েছে এখান থেকে। তো এটা যেভাবে মনে রাখতে পারো সেটা একটু আমি বলে দিই। এভাবে পড়তে পারো ভাইয়া, সেটা হচ্ছে এভাবে পড়ো, বাহিরে ডায়াবেটিস মামা, বাহিরে ডায়াবেটিস মামা ফজরে হাঁটে, বাহিরে ডায়াবেটিস মামা ফজরে হাঁটে, ঠিক আছে। সো এখানে বাহিরে মানে কি? এখানে বাহিরে মানে হচ্ছে বর্ণান্ধতা, বাহিরে মানে কি? বতে বর্ণান্ধতা। হতে মনে রাখো হিমোফিলিয়া, তাহলে বাহিরের হ থেকে মনে রাখো হিমোফিলিয়া, এবং র থেকে মনে রাখো রাতকানা, ঠিক আছে। সো বাহিরে বর্ণান্ধতা, হিমোফিলিয়া, রাতকানা। দেন ডায়াবেটিস, সো ডায়াবেটিস ইনসিভিটাস, এই যে ডায়াবেটিস মাইলিটাস আর ডায়াবেটিস ইনসিভিটাসের মধ্যে যেটা হচ্ছে ডায়াবেটিস ইনসিভিটাস, সেটি কিন্তু সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, ঠিক আছে। দেন মা থেকে মনে রাখো মাসকুলার ডিস্ট্রফি, পরের মাতে মনে রাখো মায়োপিয়া। ফজরে থেকে মনে রাখো ফ্রাজাইল এক্স সিনড্রোম, হ মানে হচ্ছে হাইপারট্রাইকোসিস, এবং ট থেকে মনে রাখো টেস্টিকুলার ফেমিনাইজেশন, টেস্টিকুলার ফেমিনাইজেশন। আশা করি বুঝতে পেরেছো। তাহলে বাহিরে ডায়াবেটিস মামা ফজরে হাঁটে, তাহলে কোন রোগের কারণে কি হয় সেটা একটু দেখবা। লাল সবুজ রঙের পার্থক্য বুঝতে পারে না। হিমোফিলিয়া, এটা হচ্ছে রক্ততঞ্চন বিলম্বিত হয়, ফলে ক্ষতস্থান থেকে অবিরাম রক্তক্ষরণে মৃত্যু হয়ে যেতে পারে। ডোসিনি মাসকুলার ডিস্ট্রফি, তার মানে কি? মাসেল রিলেটেড কোনো সমস্যা, তাহলে পেশি শক্ত হয়ে যায়, 10 বছরে চলন ক্ষমতা হারিয়ে ফেলে, 20 বছরের মধ্যে মারা যায়। আচ্ছা, রাতকানা, রাতে দেখতে না পাওয়া। ফ্রাজাইল এক্স সিনড্রোম, অটিজম ও মানসিক ভারসাম্যহীনতা দেখা যায়। টেস্টিকুলার ফেমিনাইজেশন, পুরুষ ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হয়। হাইপার ট্রাইকোসিস, সো এখানে ট্রাইকাস মানে হচ্ছে লোম, ট্রাইকাস মানে হচ্ছে লোম, সো সমগ্র দেহে ঘন লোমের উপস্থিতি। ডায়াবেটিস ইনসিপিটাস, অস্বাভাবিক মূত্রত্যাগ এবং শারীরিক অক্ষমতা। মায়োপিয়া, ক্ষীণদৃষ্টি এটাকে বলা হচ্ছে, ঠিক আছে। মানে ক্ষীণদৃষ্টি মানে কাছের জিনিস দেখতে পায়, দূরের জিনিস দেখতে পায় না। আচ্ছা, অপটিক অ্যাট্রফি মানে হচ্ছে অপটিক নার্ভ বা দৃষ্টি স্নায়ুর দুর্বলতা। তাহলে এই ছিল ভাইয়া আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা মোট 3টা অধ্যায় কভার করেছি, যদিও অধ্যায়গুলো খুব বেশি বড় বড় না, এই কারণে সময়টাও হয়তো একটু কম লাগছে, ঠিক আছে। সো ক্লাসটা এখানেই রাখছি, শেষ করছি। আশা করি তোমার আগের ক্লাসগুলো সহ এই ক্লাসটাও বেনিফিশিয়াল হয়েছে, এবং যা যা বুঝতে পারো নাই, যা যা সমস্যা হচ্ছে, এখানে বেশ কিছু টপিক আছে যেগুলো তোমাদেরকে করাইছি, এবং তোমরা যদি নিজেরা প্র্যাকটিস না করো এগুলো কিন্তু কভার করা তোমার জন্য বা অ্যান্সার করা টাফ হয়ে যাবে, ঠিক আছে। সো চেষ্টা করবা নিজে বাকি অংশগুলো একটু কভার করা। ক্লাসটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।